আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। সো আমরা কাল দীর্ঘায়ন দৈর্ঘ্য সংকোচন, ভরের আপেক্ষিকতা, ভর শক্তি সম্পর্ক এই জিনিসপত্রগুলো পড়ছি এবং আমি বলছিলাম যে সবগুলো কম্বাইন করে করে কিছু ম্যাথ আমি আজকে করাবো। সো আমি প্রথমে আজকে আপনাদেরকে যে ম্যাথটা করাবো, আজকের ক্লাস পুরোপুরি ম্যাথের ক্লাস। বিভিন্ন রকমভাবে বিভিন্ন ম্যাথ আমি আপনাদেরকে করাবো, যে এইখানে কি কিভাবে কম্বিনেশন করা যায়, কি কিভাবে ঝামেলা টামেলা করা যায়, সব দেখাবো ইনশাল্লাহ। টেনশন নেন না, চলেন শুরু করি। প্রথমে যে ম্যাথটা দেখাবো এটা হচ্ছে কাল দীর্ঘায়ন এবং দৈর্ঘ্য সংকোচন দুইটার কম্বিনেশনের একটা ক্লাসিক্যাল এক্সাম্পল। আমি একটু অন্যভাবে আপনাদেরকে জিনিসটা বলি যে ওকে, শুরু থেকে আমি বলে আসতেছি যে আপেক্ষিকতা যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে পার্টিকেল লেভেলে বোঝা যায়। আপনার অ্যাকচুয়ালি ডে টু ডে লাইফে কখনোই আপেক্ষিকতাটা বোঝাটা পসিবল না, কিন্তু পার্টিকেল লেভেলে বিজ্ঞানীরা এখন পর্যন্ত আসলে এই যে আপেক্ষিকতার প্রুফগুলা পাইছেন কিভাবে, বা কোন কোন এক্সাম্পল থেকে বিজ্ঞানীরা আপেক্ষিকতাটাকে বুঝতে পারছেন, সেরকম একটা ক্লাসিক্যাল এক্সাম্পল দিয়ে আমি শুরু করব। সো এক্সাম্পলটা হচ্ছে মিওন কণার এক্সাম্পল। যে মিওন কণা সাধারণত তৈরি হয় মাটি থেকে বা সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ উপরে, ধরেন 8 বা 10 কিলোমিটার উপরে, যখন কসমিক রেটা আসে। সো কসমিক রে কি? খেয়াল করেন কসমিক রে কি জিনিস। কসমিক রেটা হচ্ছে মহাজাগতিক রশ্মি। আচ্ছা, কেউ একজন একটা কমেন্ট লিখছে, না বললেই না, মাহি হাসান টু এভরিওয়ান, এই চ্যাপ্টার খুলে দেখছোস? ভালোই বড় আছে ভাইয়া, দেখি শেষ করে দিল। ওই চ্যাপ্টার এখনো শেষ করি নাই, চ্যাপ্টারের অর্ধেকটা শেষ করে দিচ্ছি আজকে। হ্যাঁ, বইয়ে প্রচুর কথাবার্তা আছে, যে কথাবার্তার অনেক কিছুই আছে কোনো রকম কোথাও আপনার কাজে লাগবে না। হুদাই পেঁচাইছে তেনা, আমি ওই তেনা পেঁচানো বাদ দিয়ে যা লাগবে আপনার শুধুমাত্র বোর্ড পরীক্ষায় না, ভর্তি পরীক্ষা পর্যন্ত, সেগুলো আমি পড়াই দিচ্ছি গুছায়। হ্যাঁ, আমি কোথাও পেঁচাচ্ছি না। ভাইয়া এবং আপুরা যারা ক্লাস করতেছেন, আমি খুব অপছন্দ করি একটা জিনিস, সেটা হচ্ছে পেঁচানো। আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে আমি আপেক্ষিকতা সবচেয়ে ভালো বুঝছি একটা বই পড়ে, বইটার নাম আমি লিখে দিচ্ছি, আপনারা বইটা চাইলে পড়তে পারেন, তবে এখন না, এইচএসসি পাস করার পরে। এইচএসসি পাশের আগে ওই বই পড়তে গেলে হুদাই টাইমও নষ্ট হইতে পারে। সো মডার্ন ফিজিক্সের উপরে এখন পর্যন্ত সবচেয়ে ভালো যে বইটা আমার কাছে মনে হয়েছে, সেই বইটা হচ্ছে আর্থার বেইজারের বই। সো আমি বইয়ের রাইটারের নাম লিখে দিচ্ছি এবং বইটারও নাম লিখে দিচ্ছি, আর্থার বেইজার। এই ভদ্রলোকের বইটার নাম, দাঁড়ান আমি বইটার নাম গুগল করে আপনাদেরকে নাম সহই দিয়ে দিচ্ছি, কনসেপ্টস অফ মডার্ন ফিজিক্স। আমি এই বইটা প্রথম পড়তে যে আমি টের পাইলাম যে আমাদের বাঙালি লেখকরা আসলে আজেরা জিনিসপত্র কিভাবে বেশি আনেন। হুদায় অনেক কিছু তেনা পেঁচানো হয় যেটার দরকার নাই, এবং প্রয়োজনের জিনিসপত্র যখন আসে তখন যা হচ্ছে আমরা বুঝি না যারা এটা কেন হইলো, কিভাবে হইলো, কোত্থেকে হইলো। কিন্তু আর্থার বেইজারের এই বইটা যখন আপনারা পড়বেন, অবশ্যই যখন আপনারা আন্ডার গ্র্যাডে পড়বেন, মানে হচ্ছে এইচএসসি পাস করার পরে যখন পড়ালেখা করবেন, তখন মোটামুটি মডার্ন ফিজিক্স বলতে আর্থার বেইজারের বইটাকে বুঝায় সবাই। সো আর্থার বেজারের বইটাও যখন পড়তে যাবেন তখন দেখবেন যে উনি প্রাসঙ্গিক জিনিসগুলার আলোচনা বেশি করছেন। এই আজাইরা এইটার প্রমাণ, ওইটার প্রমাণ, হ্যান ত্যান। দেখেন প্রমাণ কাদের বেশি লাগবে, প্রমাণগুলো তাদেরই বেশি লাগবে মডার্ন ফিজিক্সে, স্পেশালি মডার্ন ফিজিক্সে। অন্যান্য জায়গায় কিন্তু আমি প্রমাণের উপরে অনেক জোর দিছি, কিন্তু মডার্ন ফিজিক্সে দেখেন আমি প্রমাণের দিকে না, অ্যাপ্লিকেশনের উপরে জোর দিছি। কেন সেটা বুঝিয়ে বলতেছি। মডার্ন ফিজিক্স এমন একটা জায়গা যেটা নিয়ে আপনি যদি হায়ার স্টাডিজ করতে যান, তাহলে আপনাকে স্পেশালাইজড হইতে হবে ফিজিক্সে।
এটা আপনি চাইলেও ডে টু ডে লাইফে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার কথাগুলো একটু খেয়াল করে শুনবেন আমার। যে জিনিসগুলো আমরা ডে টু ডে লাইফে, যে ফিজিক্সটুকু আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারবো, সেটা ডিটেলস জানাটা খুব জরুরি। কিন্তু যে ফিজিক্সটুকু আমি চাইলেও আমার ডে টু ডে লাইফে ইউজ করতে পারবে না, যেটার ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে গেলে আমার কয়েক বিলিয়ন ডলার খরচ করতে হবে, সেইটার এখন ডিটেলস পড়তে যে সময় নষ্ট করার আমি কোনো যৌক্তিকতাই দেখি না। সো আই অ্যাম ট্রাইং টু বি ভেরি প্র্যাকটিক্যাল, যে এখানে আমাদের অ্যাকচুয়ালি এই যে মডার্ন ফিজিক্সের থিওরিগুলা কিভাবে অ্যাপ্লিকেশন করা হয়েছে সেটা আমি শেখানোতে বেশি মনোযোগ দিচ্ছি। এই কারণে আমার চ্যাপ্টার ছোট হয়ে আসতেছে। ওকে, চলেন আমি একটা ক্লাসিক এক্সাম্পল দিয়ে শুরু করতে যাচ্ছিলাম, এবং ক্লাসিক এক্সাম্পলটা হচ্ছে কিসের এক্সাম্পল? কসমিক রে বা মহাজাগতিক রশ্মি যখন এসে বায়ুমণ্ডলে আঘাত করে তখন আমাদের সে একটা কণা উৎপাদন করে। সো মহাজাগতিক রশ্মি সাধারণত অনেক ধরনের কণাই উৎপন্ন করে। সো আমরা এখানে ধরে নিব মিউন কণা উৎপন্ন করতেছে। তাহলে আমরা জিনিসটাকে, পুরো স্টোরিটাকে একটা গল্প আকারে দেখি, যে গল্পটা হচ্ছে একটা ম্যাথের গল্প। কোশ্চেন: কসমিক রে বা মহাজাগতিক রশ্মি বায়ুমণ্ডলে প্রবেশ করে সমুদ্র পৃষ্ঠ হতে 10 কিলোমিটার উচ্চতায় মিউন কণা উৎপন্ন করে। এখন মিউন কণাটা উৎপন্ন করলো কসমিক রে, সে বায়ুমণ্ডলে প্রবেশ করে সমুদ্রপৃষ্ঠ হতে কত উচ্চতায়? 10 কিলোমিটার উচ্চতায় মিউন কণা উৎপন্ন করছে। মিউন কণার গতিবেগ 0.8 সি হলে এবং স্থায়িত্বকাল, আচ্ছা মিউন কণার গতিবেগ হচ্ছে 0.8 সি এবং স্থায়িত্বকাল এই যে স্থায়িত্বকালটা আছে সেটা কত আমি বলতেছি। আপনার মিউন কণার স্থায়িত্বকালটা আমরা ধরে নেই হচ্ছে 30 মাইক্রোসেকেন্ড। 30 মাইক্রোসেকেন্ড হচ্ছে স্থায়িত্বকাল। আমি একটু ডেটাগুলো ক্যালকুলেট করে দেখতেছি। ওকে, খেয়াল করেন, মিউন কণা 10 কিলোমিটার উচ্চতা উৎপন্ন হয়, গতিবেগ 0.8 সি এবং স্থায়িত্বকাল হচ্ছে 30 মাইক্রোসেকেন্ড। এই গতিবেগে এত অল্প সময়ে ভ্রমণকৃত মিউন কণা সমুদ্র পৃষ্ঠে পৌঁছানোর সম্ভাব্যতা যাচাই করো।
খেয়াল করেন, আমি একটু গল্পটা আপনাদেরকে এখন গ্রাফিক্যালি ডিপিক্ট করি। বিজ্ঞানীরা আসলে এই যে ম্যাথটা, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সিনারিও। সো এই ম্যাথটাকে আসলে বিজ্ঞানীরা কিভাবে যাচাই বাছাই করছেন, প্র্যাকটিক্যালি কিভাবে দেখছেন সেটা একটু বুঝিয়ে বলি। আপনার মিয়ন কণাটা সমুদ্র পৃষ্ঠে বিজ্ঞানীরা পাওয়া যায় কিনা সেটা আগে দেখছেন, যে সমুদ্র পৃষ্ঠে মিয়ন কণা পাওয়া যাচ্ছে। তাহলে সমুদ্র পৃষ্ঠে যদি মিয়ন কণা পাওয়া যায়, সেটা কিভাবে পাওয়া যাচ্ছে সেটা তারা অ্যানালাইসিস করতে যেয়ে এই ডাটাগুলো বের করছেন। এখন আপনার মিয়ন কণাটা তৈরি হচ্ছে কোথায়? 10 কিলোমিটার উপরে। খেয়াল করেন, 10 কিলোমিটার উপরে তৈরি হচ্ছে। তাহলে আমরা তখন দেখতেছি এইখানে ধরেন একটা মিয়ন কণা তৈরি হয়েছে। আমরা যারা বাইরে থেকে দেখতেছি তাদের কাছে কি মনে হবে? মিয়ন কণা কত বেগে যাচ্ছে? 0.8 সি বেগে যাচ্ছে। তাহলে 0.8 সি বেগে 30 মাইক্রোসেকেন্ডে আমাদের কাছে মনে হবে অতিক্রান্ত দূরত্ব পৃথিবী পৃষ্ঠ হতে কোনো দর্শকের নিকট মিয়ন কণার স্থায়িত্বকালে অতিক্রান্ত দূরত্ব পৃথিবী পৃষ্ঠ হতে যারা দেখতেছে, আমরা যদি দেখি একটা কণা সে 0.8 সি বেগে যাচ্ছে, 0.8 ইন্টু 3 ইন্টু 10^8 এত বেগে যাচ্ছে কত সময় ধরে? 30 মাইক্রোসেকেন্ড ধরে। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব এইটা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে দেখি এই দূরত্বটা কত হয়? 0.8 ইন্টু 3 ইন্টু 30, 72 ইন্টু 10 স্কোয়ার, 7200 মিটার। খেয়াল করেন, আমরা যারা দর্শক, নীরব দর্শক, ভূপৃষ্ঠে দাঁড়ানো দর্শক, যারা হচ্ছে অ্যাকচুয়ালি মডার্ন ফিজিক্স জানি না, তাদের কাছে মনে হচ্ছে যে মিয়ন কণাটা অতিক্রম করবে কত? 7200 মিটার। তার মানে আমাদের কাছে মনে হচ্ছে সমুদ্র পৃষ্ঠে মিয়ন কণা হয়তোবা পৌঁছাবে না। কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে না, সমুদ্র পৃষ্ঠে মিয়ন কণা পাওয়া যাচ্ছে। প্রশ্নটা হলো, তাহলে মিয়ন কণা সমুদ্র পৃষ্ঠে পৌঁছাচ্ছে কিভাবে? ঠিক আছে, ওকে। তাহলে দেখেন, আবারও বলতেছি, দেখেন মিয়ন কণা এইটার স্থায়িত্বকাল মাত্র 30 মাইক্রোসেকেন্ড। মানে কি? সৃষ্টি হওয়ার 30 মাইক্রোসেকেন্ড পরে সে আবার ধ্বংস হয়ে যায়। সো স্থায়িত্বকালের মিনিং কি সেটা আরেকবার মাথায় রাখেন। স্থায়িত্বকাল মানে হচ্ছে যে সময় ব্যাপী মিয়ন কণাটা থাকে, এরপরে মিয়ন কণা হয়তো বা অন্য কোনো কণায় রূপান্তরিত হবে বা মিয়ন কণাকে আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই 30 মাইক্রোসেকেন্ডে মিয়ন কণা কতটুকু ভ্রমণ করতেছে? 7200 মিটার। এটা আমরা খালি চোখে দেখতেছি যখন আমরা মডার্ন ফিজিক্স অ্যাপ্লাই করতেছি না। কিন্তু আমরা যদি মডার্ন ফিজিক্স এইখানে অ্যাপ্লাই করতে আসি, খেয়াল করেন বস্তুটার বেগ 0.8 সি, মানে আলোর বেগের সঙ্গে এই বেগটা খুব সুন্দর মতো তুলনাযোগ্য বেগ। তাহলে অতি অবশ্যই আমরা কি মডার্ন ফিজিক্সের থিওরিগুলো অ্যাপ্লাই করব। তাহলে আমরা এই ম্যাথটা দুইভাবে করব। প্রথমটা করব হচ্ছে আমরা কাল দীর্ঘায়ন ব্যবহার করে, কাল দীর্ঘায়ন ব্যবহার করে। খেয়াল করেন, মিয়ন কণার কাছে যেটা 30 মাইক্রোসেকেন্ড, সেটা আমাদের কাছে কত সময়? চলেন দেখি। মিউন কণা মাপা সময়। মিয়ন কণাটা কি গতিশীল না? তাহলে গতিশীল অবস্থায় যে সময়টা সে মাপতেছে সেটা হচ্ছে t0। তাহলে মিয়ন কণার মাপার সময় t0 হচ্ছে 30 মাইক্রোসেকেন্ড। তাহলে 30 মাইক্রোসেকেন্ড আমাদের কাছে কত সময়?
স্থির কাঠামো বা ভূপৃষ্ঠে সময় টিটা কত সেটা দেখি। তাহলে দেখেন মিওন কোণা মাপতেছে 30 মাইক্রোসেকেন্ড, আমরা ভূপৃষ্ঠ থেকে এই সময়টা মাপতেছি টি। এখন টি ইকুয়ালস টু টি জিরো ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সুতরাং টি জিরো হচ্ছে 30 মাইক্রোসেকেন্ড, মাইক্রোসেকেন্ডই রেখে দেই, ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার 0.8 হোল স্কোয়ার। 30 মাইক্রোসেকেন্ড ডিভাইডেড বাই 0.6, 30 কে 0.6 দ্বারা ভাগ করলে 50 মাইক্রোসেকেন্ড। আমাদের কাছে মনে হবে মিওন কণা ভ্রমণ করতেছে 50 মাইক্রোসেকেন্ড ধরে। খেয়াল করেন, যেটা মিওন কণার কাছে 30 মাইক্রোসেকেন্ড, যে 30 মাইক্রোসেকেন্ড ভ্রমণ করে মরে গেলাম, আমাদের কাছে মনে হবে মিওন কণা 50 মাইক্রোসেকেন্ড ভ্রমণ করে মারা যাচ্ছে। তাহলে মিওন কণা যে সময়টাকে মাপবে 30 মাইক্রোসেকেন্ড, ভূপৃষ্ঠে আমরা দাঁড়িয়ে সেই সময়টাকে মাপবো কত? 50 মাইক্রোসেকেন্ড। তাহলে ভূপৃষ্ঠে যখন আমরা দাঁড়িয়ে আছি, ভূপৃষ্ঠের দর্শকের কাছে টেন কিলোমিটার অতিক্রমে মিওনের সময়, আমরা ভূপৃষ্ঠে যারা দর্শক তাদের কাছে মনে হবে এই 10 কিলোগ্রাম অতিক্রমে, 10 কিলোমিটার অতিক্রমে মিওনের সময় কত লাগবে? দূরত্ব ডিভাইডেড বাই বেগ, তাহলে দূরত্বকে যদি বেগ দ্বারা আমরা ভাগ করে দিই, যেটা পাবো 41.67 মাইক্রোসেকেন্ড। খেয়াল করেন, ভূপৃষ্ঠ থেকে একজন দর্শক ভাবতেছে 41.67 মাইক্রোসেকেন্ড সময় পেলে মিওনটা মাটিতে এসে পৌঁছাবে, ভূপৃষ্ঠে বা সমুদ্র পৃষ্ঠে এসে পৌঁছাবে। আর ভূপৃষ্ঠ থেকে মনে হচ্ছে কি সময়টা কত? 50 মাইক্রোসেকেন্ড। তাহলে অবশ্যই 41.67 মাইক্রোসেকেন্ড লেস দ্যান 50 মাইক্রোসেকেন্ড। তার মানে কি মিওন কণার ধ্বংস হয়ে যাওয়ার আগেই সমুদ্র পৃষ্ঠে পৌঁছাবে। সুতরাং সমুদ্র পৃষ্ঠে মিওন কণা পাওয়া যাবে। ওকে, এখন আমি এই জিনিসটাকে দেখেন, আশা করি জিনিসটা বুঝছেন আপনারা। তারপরে আমি একটু এক্সপ্লেইন করব, এক্সপ্লেনেশনটা দিব, কারণ উইদাউট এক্সপ্লেনেশন জিনিসটা ক্লিয়ার হবে না। সো ওকে, লেট মি এক্সপ্লেইন। পুরো জিনিসটাকে আমি এক্সপ্লেইন করি, একটা মিনিট। নাইস, দেখেন একটু ঘটনাটাকে একটু গল্প আকারে চিন্তা করি, আমরা একটা গল্প আকারে চিন্তা করি। গল্পটা হচ্ছে এই যে আমার সামনের যে অংশটুকু আছে, স্পেসটুকু, এইখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত, এটা ধরেন 10 কিলোমিটার, এই দূরত্বটুকু কত? 10 কিলোমিটার। এখন একটা পার্টিকেল এই 10 কিলোমিটার অতিক্রম করতে চায়, তার একটা সার্টেন ভেলোসিটি আছে। এখন পার্টিকেলটা ধরেন কিরকম পার্টিকেল, সে যেতে যেতে ক্ষয় হচ্ছে, ক্ষয় হতে হতে নাই হয়ে গেল। স্থায়িত্বকাল বলতে বোঝানো হয় যে যে কণাটা তৈরি হলো, এই কণাটা অ্যাকচুয়ালি ওই সময়ের পরে তার অস্তিত্বই থাকে না। এখন কোনো কণার একটা সময় পরে অস্তিত্ব থাকবে না কেন? কারণ কণাটার ক্ষয় হচ্ছে। সো 10 কিলোমিটার আমি দেখতেছি, আমার সামনে এইটুকু কি, এই ফ্রেমটুকু হচ্ছে 10 কিলোমিটার। আমার সামনে যে আপনারা যে ফ্রেমে আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে একটা ক্যামেরার ফ্রেমে দেখতেছেন না, তাহলে এই পাশে আমার হাতের ডান পাশের থেকে শুরু করে বাম পাশ পর্যন্ত এই ফ্রেমটুকু হচ্ছে 10 কিলোমিটার লেন্থের। মানে আমি তাকিয়ে আছি, সামনে আমার 10 কিলোমিটার লেন্থে। এখন ধরেন একটা পার্টিকেল আমার এই দিক থেকে তৈরি হয়েছে, তার একটা বেগ আছে। তাহলে ওই বেগ এবং তার স্থায়িত্বকাল দুইটা থেকে আমি বুঝতে পারবো সে কি এই ফ্রেমটুকু অতিক্রম করে যেতে পারবে কি পারবে না।
এখন পার্টিকেলটা এখানে যখন তৈরি হয়েছে, আমি পার্টিকেলের যে সময় মাপতেছি আর পার্টিকেল নিজের যে সময় মাপতেছে, দুইটা কি এক? দুইটা কিন্তু এক না, দুইটা ভিন্ন। কারণ কি? কাল দীর্ঘায়ন। সো এই মিয়ন কণাটা এইখান থেকে যে সময়টা মাপতেছে 30 মাইক্রোসেকেন্ড, আমি সেই একই সময় মাপতেছি 50 মাইক্রোসেকেন্ড। এটা হচ্ছে কাল দীর্ঘায়ন, যে গতিশীল কাঠামোর সময়টা স্লো আর স্থির কাঠামোর সময়টা অনেক বেশি লম্বা, বড়। তাহলে মিয়ন কণা 30 মাইক্রোসেকেন্ড সময়কে আমি সেটাকে মাপতেছি 50 মাইক্রোসেকেন্ড। এখন আমার কাছে কি মনে হচ্ছে, অবজারভার আমি, আমার কাছে মনে হচ্ছে মিয়ন কণার বেগ অনুযায়ী এই ফ্রেমটুকু অতিক্রম করতে সময় লাগবে 41 মাইক্রোসেকেন্ড। খেয়াল করেন, মিয়ন কণাটা যদি 41 মাইক্রোসেকেন্ডে ফ্রেমটা অতিক্রম করে, আমি তাহলে বুঝে যাবো আচ্ছা মিয়ন কণা এখান থেকে এখানে গেছে। স্থায়িত্বকাল কত? 50 মাইক্রোসেকেন্ড। তাহলে দেখেন স্থায়িত্বকালের থেকে কম সময় এসে কি ফ্রেমটা অতিক্রম করে গেছে না? সো এইখানে মূল ইস্যুটা হচ্ছে অবজারভার কে? অবজারভার এখন আমি যখন দেখতেছি অ্যাজ অ্যান অবজারভার, আমার কাছে লেন্থ কত? 10 কিলোমিটার। এই 10 কিলোমিটার অতিক্রম করতে মিয়ন কণার বেগে কত সময় লাগার কথা? 41 মাইক্রোসেকেন্ড লাগার কথা। এখন তাহলে আমি যদি অবজারভার হই, সময়টা আমার ফ্রেমে কত সেটা দেখতে হবে। 30 মাইক্রোসেকেন্ড। 30 মাইক্রোসেকেন্ড কার ফ্রেমের সময়? আমার না মিয়ন কণার? এটা মিয়ন কণার ফ্রেমের সময়। কারণ ধ্বংস কে হয়? আমি হই না মিয়ন কণা হয়? মিয়ন কণা। তাহলে মিয়ন কণা গতিশীল অবস্থায় 30 মাইক্রোসেকেন্ডে ধ্বংস হয়। তাহলে এইখানে টি জিরোটা দেওয়া আছে, এখান থেকে আগে কি বের করতে হবে? টি বের করতে হবে, যে আমি আসলে কত সময় ধরে মিয়ন কণাটাকে দেখতেছি। তাহলে আমি যদি মিয়ন কণাটাকে 50 মাইক্রোসেকেন্ড ধরে দেখি, এই 50 মাইক্রোসেকেন্ডে মিয়ন কণাটা 10 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করবে। সো এটা ছিল অবজারভার যদি আমি হই সেক্ষেত্রে ম্যাপটা করা। এখন প্রশ্ন হলো ভাইয়া অবজারভার যদি মিয়ন কণাটা হয়, চলেন দেখি মিয়ন কণাটাকে এখন অবজারভার করি, দর্শক করি মিয়ন কণাকে, তাহলে তার জন্য কিরকম হয় সিনারিওটা সেটা দেখব। এখন মজাটা বলি আপনাদেরকে, অবজারভার বা দর্শক যদি মিয়ন কণা হয়, সে কি গতিশীল না? গতিশীল অবস্থায় সে কি লেন্থটা, দৈর্ঘ্যটা 10 কিলোমিটার মাপবে নাকি কম মাপবে? গতিশীল অবস্থায় সে কিন্তু 10 কিলোমিটারকে 10 কিলোমিটার দেখবে না, আরো কম দেখবে। কারণ যখনই আমরা যদি আলোর বেগের সঙ্গে তুলনাযোগ্য একটা বেগে চলে যাই, তখন দৈর্ঘ্য যেটা আছে এই দৈর্ঘ্যটা সংকুচিত হয়ে যায়। সুতরাং দৈর্ঘ্য যদি সংকুচিত হয়ে যায়, সেক্ষেত্রে মিয়ন কণা ওই সংকুচিত দৈর্ঘ্য কতটুকু মাপবে এবং তার সেই সংকুচিত দৈর্ঘ্য পার হইতে কত সময় লাগবে সেটা এখন দেখব। তাহলে চলেন আমরা ভাইস ভার্সা থিওরিতে চলে যাই। ঠিক আছে? ওকে, একজন একটা কোশ্চেন করছেন, কোশ্চেনটা আমার কাছে একটু লেম মনে হইতেছে। ভাইয়া এখানে 7200 মিটারের ভূমিকা কি? ভাই 7200 মিটার দিয়ে বুঝাইছি, আমি যদি কোনো কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন অ্যাপ্লাই না করতাম, তাইলে আমার কাছে মনে হইতো মিয়ন কণা 7200 মিটার যে মরে গেছে। সো দেখেন একদম শুরু থেকে 7200 মিটারটা আপনার পরীক্ষার ম্যাথে লিখতে হবে না, ওটা হচ্ছে বেসিকটা বোঝানোর জন্য যে মিয়ন কণার যে গতিবেগ আছে সেই গতিবেগে আমি যদি ধরে নেই কোনো কাল দীর্ঘায়ন নাই, কোনো দৈর্ঘ্য সংকোচন নাই, সেক্ষেত্রে আমার কাছে মনে হবে সে 7200 মিটার যাবে। ক্লিয়ার? বুঝছেন? এবং এই জন্যই বললাম লেম, কারণ হচ্ছে এই 7200 মিটার অ্যাকচুয়ালি পরীক্ষায় লাগবে না, সমস্যা নেই। ওকে, সরি বলারও কিছু নাই, যিনি প্রশ্ন করছেন সরি বলার তো কিছু নাই, না বুঝছেন বলেই তো প্রশ্ন করছেন, সরি কেন হবেন? ডোন্ট ফিল সরি। এবং হ্যাঁ, আরেকটা জিনিস বলি, এই যে কয়েকজন মানুষ আছেন, আই অ্যাপ্রিসিয়েট দিস, লিটারালি অ্যাপ্রিসিয়েট দিস, যারা প্রশ্নগুলো করেন, আমি সবসময় প্রশ্ন করাটাকে অ্যাপ্রিসিয়েট করি দুইটা কারণে। এক নম্বর কারণ, যে যারা প্রশ্ন করেন তারা আসলেই শিখতে চান বলে প্রশ্ন করেন, এটা হচ্ছে এক নম্বর কারণ। আর দুই নম্বর আরেকটা জিনিস আছে, যে আমি এটা একটু বুঝিয়ে বলি, আমাদের মধ্যে সবসময় একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স কাজ করে। সো এই ইনফেরিয়রিটি কমপ্লেক্সটা হচ্ছে যে আমি যদি একটা প্রশ্ন করি, প্রশ্ন করলে আমি ছোট হয়ে যাচ্ছি কি না, না, প্রশ্ন করে কেউ ভাইয়া বা আপুরা আপনারা ছোট হন না। প্রশ্ন করাটা মানে হচ্ছে আপনার যে শেখার আগ্রহ আছে, শেখার আগ্রহটার বহিঃপ্রকাশ। সো আমি যদি মাঝে মধ্যে এমন কোনো কথা বলেও ফেলি যে কথাটা হয়তো বা আপাত দৃষ্টিতে ইনসাল্টিং, কখনো এটাকে মাইন্ডে নেবেন না। কেন? কারণ আমি আমার জায়গা থেকে কথাটার অ্যান্সার দিচ্ছি, আপনার জায়গায় হয়তোবা এই কথাটা ইনসাল্টিং মনে হলেও সেটা আমি শেখার জন্য বলতেছি। সো ডোন্ট টেক এনি ওয়ার্ডস
লাইক হচ্ছে এটা আপনাকে আমি ছোট করার জন্য বলতেছি এরকম না। এবং আরেকটা ভালো পদ্ধতি শিখিয়ে দিই, একটু আগে যে ভাইয়া আমাকে প্রশ্নটা করছেন উনি খুব ভালো একটা কাজ করছেন, উনি হচ্ছে মেসেজটা দিচ্ছেন আমাকে প্রাইভেটলি, তাহলে আপনারা কেউই জানতেছেন না কে কোশ্চেনটা করছে। সো আপনারা যে কেউ প্রশ্ন করতে চাইলে যদি প্রাইভেটলি প্রশ্ন করেন তাহলে দুইটা সুবিধা আছে। সুবিধা নাম্বার এক, আপনারা যারা প্রশ্ন করেন জুমে তারা প্রাইভেটলি কোশ্চেনগুলো করলে দুইটা সুবিধা। সুবিধা নাম্বার এক, আমি যদি প্রশ্নটা পড়ি একটু আগে যেমন বললাম লেম কোশ্চেন, আর কেউ জানতেছেন না, আপনি শুধু জানতেছেন, আপনার কিছু মন খারাপটা তো বেশি হবে না, কম হবে। সুবিধা নাম্বার দুই, এই 2 নাম্বার সুবিধাটা সবচেয়ে বড় সুবিধা। আমি যখন পড়াতে থাকি সবসময় কিন্তু প্রশ্নের অ্যান্সার ইনস্ট্যান্টেনিয়াসলি দেই না। যেমন হচ্ছে একজন স্থায়িত্বকাল কি সেই প্রশ্নটা আমাকে করছে, আমি কিন্তু প্রশ্নটার অ্যান্সার দেই নাই, কিন্তু পড়ানোর মাঝখানে স্থায়িত্বকালকে আরেকবার বুঝিয়ে ফেলছি। সো যদি আপনারা ইনবক্সে ফর অল কোশ্চেনটা না দিয়ে প্রাইভেটলি কোশ্চেন দেন, তখন যে সুবিধাটা হয় সেটা হচ্ছে অন্যদের পড়াটা ডিস্ট্র্যাক্টেড হয় না। সো এইটা আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা প্রশ্নগুলো করবেন প্রশ্নগুলো যদি প্রাইভেটলি করেন সেটা বেটার হয় অন্যদের জন্য, তাহলে অন্যরা অ্যাকচুয়ালি ঝামেলা কম ফেস করে। কিন্তু যখন ক্লাস শেষে প্রশ্নগুলো থ্রো করা হয়, যে যদি ইন দ্য ক্লাস আমি যখন পড়াচ্ছি তখন কোশ্চেনগুলো প্রাইভেটলি করেন, কিন্তু যখন আমি কোশ্চেন অ্যান্সার করব যে ঠিক আছে এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, তখন ইনবক্স করেন না। কারণ হচ্ছে তখন যে সবাই জানুক কি কোশ্চেনের অ্যান্সার চাচ্ছেন। ঠিক আছে, ওকে চলেন পড়ায় ফিরি। আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে আপনার বলতেছিলাম যে মিওন কর্নার পার্সপেক্টিভে এখন আমরা দেখব, মানে মিওন কর্নার জায়গা থেকে দেখব। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে দৈর্ঘ্য সংকোচন ব্যবহার করে, দৈর্ঘ্য সংকোচন ব্যবহার করে। কারণ মিওন কর্নার কাছে দৈর্ঘ্যটা কম বলে মনে হবে। দেখেন মিওন কণার কাছে লেন্থ যেটা এল 10,000 মিটার যেটা আমরা দেখতেছি এটা L0। মিওন কণা কি সেটাকে 10,000 মিটার দেখবে? দেখবে না। তাহলে মিওন কণা এল কত মাপবে? তাহলে L0 10,000 রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখেন বেটা এই বিশাল গতিবেগের কারণে তার কাছে মনে হবে আমি যাচ্ছি মাত্র 6,000 মিটার। খেয়াল করেন যেটাকে আমরা বলতেছি 10,000 মিটার 10 কিলোমিটার, মিওন কণা ভাবতেছে মাত্র 6 কিলোমিটার যাচ্ছি। তাহলে এই 6 কিলোমিটার যেতে মিওন কণার কত সময় লাগবে? এই 6,000 মিটার যেতে মিওন কণার সময়। আমরা এখন কোন কাঠামোর মধ্যে আছি? মিওন কণার কাঠামোর মধ্যে আছি। আমরা অ্যাকচুয়ালি মিওন কণার চোখ দিয়ে ঘটনাটাকে দেখতেছি। তাহলে 6,000 মিটার যেতে মিওন কণার কত সময় লাগবে? মিওন কণার সময় লাগবে টি ইকুয়ালস টু, এখন এটি কি টি না T0? এটা কিন্তু T0। আপনার 6,000 মিটার যাচ্ছে কত বেগে? 0.8c বেগে। খেয়াল করেন মিওন কণা তার বেগের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। খেয়াল করেন আপেক্ষিকতায় কিন্তু আপেক্ষিক বেগ নেই, আপেক্ষিকতায় কিন্তু কোনো আপেক্ষিক বেগের ইস্যুটা এখনো আমি আপনাদেরকে ডিসকাস করি নাই, পরে করব। আপেক্ষিকতায় আপাতত কোনো আপেক্ষিক বেগ নাই, কারণ মিওন কণা তার নিজের বেগ যা মাপবে আমরাও মিওন কণার বেগ একই মাপবো। সুতরাং আমাদের তাহলে এখানে যেটা আসবে দেখি কত আসে, 6,000 ডিভাইডেড বাই 0.8 ডিভাইডেড বাই 3 পাওয়ার 8, 25 মাইক্রোসেকেন্ড। খেয়াল করেন মিওন কণা এই 6,000 মিটার যেতে যেতে তার সময় লাগবে 25 মাইক্রোসেকেন্ড। সুতরাং খেয়াল করেন মিওন কণার মনে হবে যে ঠিক আছে আমি তো এই দ্রুত অতিক্রম করেই গেছি, তারপরে আমি মারা গেছি। সুতরাং তাহলে দেখেন এই 25 মাইক্রোসেকেন্ড কি লেস দ্যান 30 মাইক্রোসেকেন্ড না? সুতরাং স্থায়িত্বকালের মধ্যেই মিওন কণা সমুদ্র পৃষ্ঠে পৌঁছাবে। তাহলে আবারও বলতে পারি সমুদ্র পৃষ্ঠে মিওন কণা পাওয়া যাবে। এই হচ্ছে অ্যাকচুয়ালি
কাল দীর্ঘায়ন দৈর্ঘ্য সংকোচন দুইটাকেই কম্বাইন করে একটা সিনারিও, কেবল একটা সিনারিও গেল। আচ্ছা আমি একটু স্লো যাচ্ছি কারণ এই সিনারিওগুলো কনফিউজিং সিনারিও। কেউ যদি এখন এতক্ষণ ধরে যে ম্যাথটা করাইলাম কোথাও বুঝতে সমস্যা থাকে আমরা একটু জানান কাইন্ডলি, কারণ এই চ্যাপ্টারটায় জিনিসপত্রগুলো অ্যাকচুয়ালি বইপত্রগুলো কোনোটাই খুব ভালো এক্সপ্লেইন করে নাই, খালি ধুমধাম সূত্র বসায় অ্যান্সার করে গেছে। সো এই ম্যাথটুকু সবাই বুঝছেন কি না আগে আমাকে জানান, কারণ এই ম্যাথটা আপনারা বুঝলে আমি পরের লেভেলে হাত দিব, না হলে আমি আবার দরকার হলে ম্যাথ বুঝাবো পুরাটা। হ্যাঁ না কিছু জানান। জুম ফেসবুক যেখানে যে প্রজাতির যত মানুষজন আছেন কাইন্ডলি আমাকে জানান যে এই ম্যাথটা ঠিক মতো বুঝছেন কিনা। হ্যাঁ L0 সবসময়ই স্ট্যাটিক ফ্রেমে ধরবেন, অবশ্যই ভাইয়া L0 সবসময় স্ট্যাটিক ফ্রেমে ধরবেন। আচ্ছা ঠিক আছে, না বুঝলে আমাকে বইলেন, কারণ ম্যাথগুলো যেহেতু কনফিউজিং আমি খুবই স্লো যাব। সো দরকার হলে আমরা একটা ম্যাথ করতে অনেক সময় নিব, কিন্তু এগুলো বুঝতে হবে। চলেন অ্যাকচুয়ালি এই যে কোশ্চেনটা আপনাদেরকে করাইলাম, কথা হইলো যে ভাইয়া এই কোশ্চেনের করে আসলে লাভটা কি, এই কোশ্চেনটা করে লাভটা কি সেটা একটু দেখাই। মানে আমরা এতক্ষণ ধরে যে কোশ্চেনটা করলাম এই কোশ্চেনটা করে লাভ এটা হচ্ছে বোর্ড পরীক্ষার প্রশ্ন ছিল অনুরূপ একই রকম। মানে আমি বোর্ড পরীক্ষার প্রশ্নটা মুখে মুখে বলে দেই, আপনারা একটু বোর্ড পরীক্ষার কোশ্চেনটা শুনলে এখন বুঝবেন যে আমি আসলে এই ম্যাথে আপনাদেরকে করায় ফেলছি। আমি অনেক সময় হুবহু বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো করাই না, আমি কনসেপ্টটা পড়াই যাতে করে আপনি বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো পেরে যান। সো আমি বোর্ড পরীক্ষার প্রশ্নটা একটু বলি তাহলে বুঝে যাবেন যে এই ম্যাথ আপনারা পারবেন ইনশাল্লাহ। বোর্ড পরীক্ষায় প্রশ্ন ছিল একটা কাছিম কচ্ছপ এর বয়স হচ্ছে 400 বছর। তাহলে 400 বছর বয়স্ক একটা কচ্ছপকে, সরি 400 বছর বয়স্ক না, কাছিমটার 400 বছর বাঁচতে পারে। একটা কাছিমের আয়ুষ্কাল বা জীবনকাল হচ্ছে 400 বছর। এখন কাছিমটাকে বহু দূরের, আমরা কাছিমটাকে বহু দূরের একটা গ্রহের দিকে পাঠাচ্ছি কোনো একটা বেগ দিয়ে। প্রশ্নটা হলো কাসিমটা কি ওই গ্রহ পর্যন্ত যাইতে পারবে কিনা, এক, আর দুই নাম্বার যদি যাইতে পারে ওইখানে যে আবার কত বছর বাঁচবে। সো আমি কোশ্চেনটা লিখে এখন সলভ করাবো। সো আগে গল্প আকারে পুরো কোশ্চেনটা আমরা বলি যে ধরেন পৃথিবী থেকে একটা স্পেস শিপে করে একটা কাসিমকে বাচ্চা বয়সে পাঠিয়ে দিলাম, ধরেন 50 বছর বয়স্ক একটা কাসিম। এখন যে বেচারা বাঁচে 400 বছর, 50 বছরে কি সে কি বাচ্চা না? ধরেন আমরা যদি আমাদের গড় আয়ুষ্কাল ধরি হচ্ছে 80 বছর, তাহলে এর 8/1 10 বছর তো সে বাচ্চা। সো একটা কাসিম বাঁচে 400 বছর, 50 বছর বয়সে কি বাচ্চা কাসিম, বাবু কাসিম। সো একটা বাবু কাসিমকে একটা রকেটে করে পাঠিয়ে দিলাম যে যাও বাবা তুমি অনেক দূরের একটা গ্রহে যাবা। সো ধরেন সেই গ্রহটার দূরত্ব দেওয়া আছে আবার আলোক বর্ষে, ধরেন 300 বা 400 আলোক বর্ষ দূরের একটা গ্রহে এই কাসিমটা যাবে বাচ্চাটা। তো প্রথম প্রশ্ন হচ্ছে কাসিমটা কি ওই গ্রহে পৌঁছাবে কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওই গ্রহে যদি পৌঁছায় তাহলে ওইখানে পৌঁছানোর পরে সে কত বছর বেঁচে থাকবে। সো আমরা এখন এই ম্যাথটা সলভ করব, চলেন করি। আচ্ছা একটা কোশ্চেন করছিলেন আপনারা কেউ একজন যে আমরা কেন এখানে আপেক্ষিক বেগ আনবো না। আপেক্ষিক বেগ হয় তুলনাযোগ্য বেগের মধ্যে। আমার এখানে একজন যাচ্ছে আলোর বেগের কাছাকাছি একটা বেগে, আরেকজন আপনি চুপচাপ বসে আছেন। সো এখানে আপেক্ষিক বেগের কোনো কনসেপ্ট আপাতত আসতেছে না। সো আপেক্ষিক বেগ কখন আসবে, যদি একটা বস্তুর সাপেক্ষে আর একটা বস্তু গতিশীল হয়, কিন্তু সেই গতিশীলতার মধ্যে কি থাকতে হবে, তুলনার একটা ব্যাপার থাকতে হবে। ধরেন একটা গাড়ি যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, আর একটা যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, আপেক্ষিক বেগ আসবে। একটা গাড়ি যাচ্ছে 10 লাখ মিটার পার সেকেন্ড বেগে, আর একটা যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, কোনো আপেক্ষিকতার ইস্যু আসবে? সো এই জন্য এখানে আমরা আপেক্ষিকতা নিয়ে চিন্তা করতেছি না, সরি আপেক্ষিক বেগ নিয়ে চিন্তা করতেছি না। এনিওয়ে চলেন এখন আমরা ম্যাথটা সলভে যাই। আমরা এখন কচ্ছপের ম্যাথটা যাব, বোর্ড প্রশ্ন যেটা সেটাই যাব। এটা খুব সম্ভবত 2017 বা 18তে প্রশ্নটা ছিল। সো আমরা এক্স্যাক্টলি খেয়াল নাই কোন সালে ছিল, বাট এটা ঢাকা বোর্ডের প্রশ্ন ছিল। 300 আলোকবর্ষ
দূরবর্তী একটি গ্রহের দিকে পয়েন্ট এইট দিব, হ্যাঁ 0.8 বেগে 0.8 বেগে একটি রকেট নিক্ষেপ করা হলো। রকেটে একটি 50 বছর বয়সী আচ্ছা থ্যাংক ইউ, মানে আমি শেয়ার অফ করে রাখছি। দেখেন 300 আলোকবর্ষ দূরবর্তী একটা গ্রহের দিকে 0.8 বেগে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। রকেটে একটা 50 বছর বয়সী কাছিম রাখা হলে এবং কাছিমের জীবনকাল 400 বছর হলে কাছিমটি জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাবে কিনা। এটা হচ্ছে কোশ্চেনের প্রথম অংশ। আর কোশ্চেনের দ্বিতীয় অংশ হচ্ছে জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছালে কাছিমটি কত বছর ওই গ্রহে জীবিত থাকবে। আমরা ধরে নিচ্ছি 400 বছরের আগে এই বাচ্চারা মরবে না, তার আয়ু 400 বছর। সো ওই গ্রহে যদি জীবিত অবস্থায় পৌঁছায় তাহলে আবার কত বছর জীবিত থাকবে সেটাও বের করতে বলছে। এখন দেখেন আমরা প্রথমেই আগে ঝামেলাগুলো ফাইন্ড আউট করি, এখানে এই ম্যাথের ঝামেলাগুলো ফাইন্ড আউট করি। প্রথম কথা 300 আলোকবর্ষ দূরবর্তী, এর মানে কি 300 আলোকবর্ষ দূরবর্তী মানে হচ্ছে এটা দূরত্ব বোঝায়। আলোকবর্ষ দিয়ে আসলে কখনোই সময় না, আলোকবর্ষ দিয়ে দূরত্ব বোঝায়। তাহলে ওই যে গ্রহটার দূরত্ব, গ্রহের দূরত্ব L0 ইকুয়ালস টু 300 আলোকবর্ষ, লাইট ইয়ার। আবার রিপিট করতেছে, আলোকবর্ষ দিয়ে কিন্তু কখনোই সময় বুঝায় না, আলোকবর্ষ দিয়ে কি বুঝায়? দূরত্ব বুঝায়। কেন? আলো 1 বছরে যে দূরত্ব যায় সেটা হচ্ছে আলোকবর্ষ। আলো 1 বছরে যে দূরত্ব যায় তাকে 1 আলোকবর্ষ বলে। তাহলে খেয়াল করেন, আমরা পৃথিবী থেকে যখন মাপতেছি স্থির কাঠামো থেকে, তখন আমাদের মনে হচ্ছে কি ওই গ্রহটার দূরত্ব হচ্ছে 300 আলোকবর্ষ হচ্ছে তার দূরত্ব। এখন আমার এই দূরত্বটুকু যেতে আমাদের পৃথিবী থেকে মাপা সময় কত সেটা দেখি। পৃথিবীর কাঠামো হতে এই দূরত্ব অতিক্রমের সময়, এটাই হচ্ছে টি। খেয়াল করেন, পৃথিবীর কাঠামো হতে যে দূরত্বটা মাপবো সেটা কি T0 না টি? সেটা টি।
সেই টিটা তাহলে কত, দূরত্বটা কত, 300 লাইট ইয়ার, 300 আলোকবর্ষ। সেটাকে ভাগ করব কি দিয়ে, বস্তুর বেগ দিয়ে, 0.8 সি। খেয়াল করেন, আলোকবর্ষকে যদি আপনি আলোকবর্ষকে বস্তুর বেগ দিয়ে ভাগ করেন, সেক্ষেত্রে আপনি পাবেন কত সময়ে বস্তুটা যে পৌঁছাবে। যে দূরত্ব বাই বেগ ইকুয়ালস টু কি, সময়। তাহলে 300 লাইট ইয়ার ডিভাইডেড বাই 300 ডিভাইডেড বাই 0.8, 375 বছর। এই ক্যালকুলেশনটা যাদের বুঝতে কষ্ট হচ্ছে, আমি এই ক্যালকুলেশনটা আরেকবার একটু দেখাই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে সবচেয়ে সোজা ক্যালকুলেশন, ঝামেলাহীন। এটা কোথা থেকে আসলো ডিটেইলসটা আমি আবার দেখাচ্ছি। দেখেন, আপনার L0 কত ছিল, 300 আলোকবৎসর, লাইট ইয়ার। তাহলে 300 ইন্টু 3 ইন্টু 10⁻8, আলো 1 সেকেন্ডে এইটুকু যায়। একদিনে 86,400 সেকেন্ড ইন্টু 365 এত মিটার। আলোকবর্ষটাকে এইভাবে মিটারে প্রকাশ করা যায়। তাহলে টাইমটা যেটা পৃথিবী থেকে মাপতেছি, T0 ইকুয়ালস টু 300 ইন্টু 3 ইন্টু 10⁻8 ইন্টু 86,400 ইন্টু 365 ডিভাইডেড বাই 0.8 সি, মানে 3 ইন্টু 10⁻8। জিনিসটা একটু দেখেন আমি কি করছি। আমি যেটা করতেছি, এটা তো মানে হচ্ছে 1 বছর, এটা কি 1 ইয়ার না? তাহলে 3 ইন্টু 10⁻8, 3 ইন্টু 10⁻8 উপর নিচ থেকে কাটাকাটি যায় না, কিছু থাকে, থাকে না। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, 300 বাই 0.8 ইয়ার। সুতরাং যদি আলোকবর্ষকে আপনি বস্তুর বেগ, আলোতে প্রকাশিত আলোর এককে বস্তুর বেগটাকে যদি প্রকাশ করে লাইট ইয়ারকে ভাগ করে দিই, তাহলে আমরা সময়টা কিসে পাবো, বছরে পাবো। আচ্ছা, এখানে T0 লিখে ফেলছি ভুলে, এটা টি হবে। এটা পৃথিবী থেকে মাপার সময় এটা হবে টি। ঠিক আছে, এখন খেয়াল করেন, তাহলে ভালো মতো চিন্তা করেন, এটা কোন কাঠামো থেকে মাপতেছেন, পৃথিবীর কাঠামো থেকে। স্থির কাঠামো থেকে মাপার সময় কি, T0 না টি, টি। আর গতিশীল কাঠামো মানে রকেটের কাঠামো থেকে মাপার সময়টা কি, T0। তাহলে এবার রকেটের কাঠামোতে ঢুকে যাই, চলেন। রকেটের কাঠামোতে এই সময়, রকেটের কাঠামোতে মাপার সময় T0 সমান হবে T√(1 - v²/c²)। খেয়াল করেন, কাসিম কোন কাঠামোতে ভ্রমণ করতেছে? কাসিম কি পৃথিবীতে বসে আছে, না কাসিম রকেটের মধ্যে আছে? রকেটের মধ্যে আছে। তাহলে কাসিম সময়টা মাপবে কোথা থেকে, রকেটের ভিতরে থেকে। সুতরাং এই টিটা ছিল আমাদের 375 √(1 - v²/c²) 0.8 হোল স্কোয়ার। তাহলে 375 ইন্টু এটা হবে 0.6 এত বছর। সো কচ্ছপটার মনে হবে সে অ্যাকচুয়ালি ভ্রমণ করলো 225 বছর। তাহলে খেয়াল করেন, কচ্ছপ তার কাছে মনে হবে কত বছর ধরে সে জার্নি করছে, 225 বছর ধরে জার্নি করছে। আমরা পৃথিবীতে বসে কত বছরের জার্নি দেখতেছিলাম, 375 বছরের। কচ্ছপের কাছে কি মনে হইলো, আরে ভাই 225 বছরই তো পৌঁছায় গেলাম। তাহলে ওই গ্রহে পৌঁছানোর সময় কচ্ছপের বয়স, আপনি 50 বছর বয়সে পাঠাইছেন, 225 বছর সে রাস্তায় কাটাইছে, তাহলে 275 বছর বয়সে সে ওই গ্রহে পৌঁছাইছে। মোটামুটি ধরেন সে বার্ধক্যে উপনীত হয়ে গেছে, 400 বছরের জায়গায় 275 বছর। তার মানে কি, মিডল এজ পার হয়ে গেছে। তারপরও সে ওইখানে যে
ওই গ্রহে সে জীবিত থাকবে। -275 বছর, মানে 125 বছর ওই গ্রহে কচ্ছপটা জীবিত থাকবে। এই হচ্ছে দেখেন তাহলে কি কাল দীর্ঘায়ন বা দৈর্ঘ্য সংকোচন যেভাবেই বলি না কেন, দুইটার একদম প্র্যাকটিক্যাল ইউজেস। আশা করি জিনিসটা সবাই বুঝছেন। ওকে, আমি আবার রিপিট করতেছি, দেখেন বারবার একটা জিনিস বলি, পৃথিবী থেকে যখন সময় মাপবেন সেটা হচ্ছে টি। পৃথিবী থেকে যখন দৈর্ঘ্য মাপবেন, যে দৈর্ঘ্যটায় আলো যাচ্ছে ওটা কিন্তু L0। আর রকেটের মধ্যে বসে যখন আপনি সময় মাপবেন সেটা T0। রকেটের মধ্যে বসে যখন বাইরের কোনো দৈর্ঘ্য মাপবেন সেটা কত? L0 না L? সেটা হচ্ছে L। ওকে, সেই কাঠামোগুলো একটু বুঝতে শিখতে হবে আপনাদের, যে যদি স্থির কাঠামো থেকে মাপি তখন কি হবে, আর গতিশীল কাঠামো থেকে মাপলে কি হবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। 3 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। একজন নভোচারীর তার কন্যা অপেক্ষা 20 বছরের বড়। মানে কোন একজন নভোচারী তার কন্যা অপেক্ষা 20 বছরের বড়। উনি নভোচারী কোন রকেটে আরোহণ করে মহাশূন্যে গেলেন এবং পৃথিবীতে এবং 4 বছর মহাশূন্যে কাটিয়ে পৃথিবীতে ফেরত আসলেন। ফেরত এসে তিনি দেখলেন তার কন্যা তার অপেক্ষা 20 বছরের বড়। মহাশূন্যযানের গতিবেগ কত ছিল? সো খেয়াল করেন, একজন একটা প্রশ্ন করছেন, কখন স্থির কাঠামো আর কখন গতিশীল কাঠামো থেকে মাপবো? ভাই আপনি গতিশীল কাঠামোতে বসে থাকলে গতিশীল কাঠামো, তার মানে ওইখানে হচ্ছে T0 L। আপনি স্থির কাঠামোতে বসে থাকলে আপনি স্থির কাঠামো, L0 T। সিম্পল। আমি আগের ক্লাসে বারবার এটা বুঝিয়ে বলছি, আবার বলতেছি, আপনারা বেশি চিন্তা না করে প্রশ্ন অনুযায়ী আগান। খুব বেশি চিন্তা করলে আসলে এখানে প্যাচ লাগবে। আপনারা কোশ্চেন অনুযায়ী আগান। দেখেন আমি কোশ্চেনটা আবার পড়ি। দেখেন, একজন নভোচারী তার কন্যা অপেক্ষা 20 বছরের বড়। তাহলে নভোচারী তার কন্যা অপেক্ষা কত? 20 বছরের বড়। নভোচারী কোনো রকেটে আরোহণ করে মহাশূন্যে গেছেন এবং উনি 4 বছর মহাশূন্যে কাটাইছেন। কয় বছর মহাশূন্যে কাটাইছেন? 4 বছর। এই 4 বছর নভোচারী কোত্থেকে মাপবেন? পৃথিবীতে বসে মাপছেন নাকি মহাশূন্যে বসে মাপছেন? বলেন তো আপনারা। এই 4টা বছর নভোচারী মাপছেন কোথা থেকে? পৃথিবীতে বসে নাকি তার মহাশূন্য যানের কাঠামোতে বসে? অবশ্যই মহাশূন্য যানের কাঠামোতে উনি মাপছেন। তাহলে মহাশূন্য যানের কাঠামোতে যে সময় সেটা T0 না T? সেটা অবশ্যই T0। সেটা তো খুবই সুন্দর মতো বুঝাই বলছে যে গতিশীল কাঠামোর মধ্যে সময় T0। তাহলে T0টা হচ্ছে 4 বছর।
এখন মহাশূন্যযানে যখন কাটছে 4 বছর, পৃথিবীতে কাটছে কত বছর সেটা এখন বের করতে হবে। খেয়াল করেন, মহাশূন্যযানে যখন গেছে ভদ্রলোকের বয়স কত সেটা আমরা দেখি। শুরুতে, যাত্রার শুরুতে কন্যার বয়স, পিতার বয়স। চারটার দিকে খেয়াল রাখেন। যাত্রার শুরুতে কন্যার বয়স যদি এক্স হয়, পিতার বয়স কত? 20 প্লাস এক্স না? যাত্রার শুরুতে কন্যার বয়স যদি এক্স হয়, পিতার বয়স কত? 20 প্লাস এক্স। যাত্রার শেষে পিতা মহাশূন্যে কয় বছর কাটায় ফিরছেন? 4 বছর। পিতার বছর 24 প্লাস এক্স। এবার পিতা পৃথিবীতে ফেরত এসে দেখেন তার কন্যা তার থেকে কত বছরের বড়? 20 বছরের বড়। তাহলে 24 প্লাস এক্স থেকে আরো 20 যোগ করে দিতে হবে, 44 প্লাস এক্স। ওকে, দেখেন আবার খেয়াল করেন, যাত্রার শুরুতে কন্যার বয়স এক্স, পৃথিবীতে কন্যা ছিল, পৃথিবীতে মহাশূন্যচারীর বয়স তখন কন্যার থেকে কত বেশি? 20 বছর বেশি। তাহলে পিতার বয়স 20 প্লাস এক্স। এটুকু আগে বুঝেন। এখন রকেটের ভিতরে মহাশূন্য যানে কত বছর পিতা ছিলেন? 4 বছর ছিলেন না উনি? খেয়াল করেন, আমি ম্যাথটা করে আপনাদের একটু বকা দিব। আপনারা কয়েকজন কিছু উদ্ভট বানোয়াট কোশ্চেন করতেছেন, একটু দেখেন, খেয়াল করেন। আমার এখানে এই ম্যাথটুকু আগে শেষ করি। এক্স 20 প্লাস এক্স, এটুকু তো আশা করি সবাই বুঝতেছেন। পিতা মহাশূন্য জানে কয় বছর কাটাইছে? 4 বছর। তাহলে পৃথিবীতে ফেরত আসার পর তার বয়স কত হবে? 24 প্লাস এক্স। কিন্তু এসে গল্প দেখে মেয়ে তার থেকে 20 বছরের বড় হয়ে গেছে। তাহলে 24 প্লাস এক্স এর সঙ্গে 20 যোগ করেন, 44 প্লাস এক্স। এখন খেয়াল করেন, মহাশূন্য জানে কাটছে কয় বছর? 4 বছর। আর পৃথিবীতে এই দুইটার মধ্যে ব্যবধান কত? মহাশূন্য জানে কাটছে হচ্ছে 4 বছর, পৃথিবীতে কাটছে 44 বছর। তাহলে মহাশূন্য জানে যে সময়টা গেছে এটা T0, পৃথিবীতে সময় কত? T। তাহলে টিটা হচ্ছে 44 বছর। তাহলে টি হচ্ছে 44 বছর। এখন আমাদের তাহলে এখান থেকে t ইকুয়ালস টু T0 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো T0 হচ্ছে 4 রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, টি হচ্ছে 44। 44 ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখান থেকে ভি কত হয় সেটা বের করে নিন। আশা করি বুঝে গেছেন এবং পারবেন। ওকে, আমি বলতেছিলাম আমি আপনাদের একটু বকবো। ওকে, আমি একটা কমেন্ট পড়তেছি। কাসিমটা রকেটে বসে মাপছে তাই 275 ইয়ার্স মাপছে, বাট কাসিমের বডি মেকানিজম তো পৃথিবী অনুযায়ী চলার কথা। এই যে বায়োলজি পড়েন না আপনারা, খুব খারাপ, দুঃখজনক। বায়োলজি না পড়ার এই সমস্যা। ওকে, আমি একটা কোশ্চেন করি, কোশ্চেনটা শোনেন। ধরেন আমি 1 কাপ চা খাবো, আমি এখানে বসে 1 কাপ চা খাবো বা 1 কাপ কফি খাবো বা গরম পানি খাবো, বসে বসে গরম পানি খাবো। আমি স্থির কাঠামোতে থাকি আর গতিশীল কাঠামোতে থাকি। এই চা খাইতে আমার যে সময় লাগবে সেটা আমি কি সবসময় একই মাপবো না? তাহলে আমি চা খাওয়ার সময়টা যখন আমি মাপতেছি সেটা হচ্ছে রিয়েল টাইম। সো আমি স্থির থাকলে সেটা 3 মিনিট, আমি গতিশীল থাকলেও সেটা 3 মিনিট। আমি গতিশীল অবস্থায় যদি আমি চা খাই 3 মিনিটে, আমার কাছে ওটা 3 মিনিটই আছে। আমার বডি 3 মিনিটই বুড়া হবে। আপনি পৃথিবীর থেকে কত মাপতেছেন সেটা আমার মাথা ব্যথা না, কারণ আমি পৃথিবীর ফ্রেমে নাই। আই অ্যাম আউট অফ দ্য ফ্রেম।
সো গতিশীল কাঠামোতে যে বস্তু আছে তার বায়োলজিক্যাল মেকানিজম সেই কাঠামোর ভিতর অনুযায়ী হবে, কারণ ও তো ফ্রেমের মধ্যে নাই আপনার। ধরেন আমি এবং আমার ছোট ভাই 2 রুমে অবস্থান করতেছি, আমার বায়োলজিক্যাল ক্লক ওর বায়োলজিক্যাল ক্লক একইভাবেই ঘুরতেছে। এখন আমি যদি এই বাসা থেকে একটা রকেটে করে মহাশূন্যে চলে যাই, আমার শরীরটা কোন কাঠামোতে? রকেটের কাঠামোর ভিতরে। তাহলে আমার বায়োলজিক্যাল ক্লক কোন কাঠামোতে? রকেটের কাঠামোর ভিতরে। সো আমার ছোট ভাই আমার থেকে বেশি বুড়া হবে না কম বুড়া হবে সেটা ডিপেন্ড করবে ওর কাঠামোতে সময় কতটুকু যাচ্ছে। আর আমি যখন চলে গেলাম, আমি বেশি বুড়া হব না কম বুড়া হব সেটা ডিপেন্ড করবে আমার কাঠামো অনুযায়ী। তো আশা করি এই জিনিসের কনফিউশন দূর হয়েছে। 2, একটু জ্ঞানী গুণী মানুষদের জন্য, যারা তেনা পেঁচাবেন, যারা পেঁচাবেন তাদের তেনা পেঁচানো একবারে বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? অ্যান্সারটা কত ভাইয়া বের করে দেখেন। অ্যান্সারটা হচ্ছে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। আপেক্ষিকতায় যারা আপেক্ষিক বেগ নিয়ে তেনা পেঁচাইতে আসবেন তাদের শুরুতেই কোষে মার দিব। আমি কেন কোষে মার দিব সেটা আমি বুঝাই বলতেছি। ইজ ইট এ জোকস? পৃথিবীর কাঠামো ছোট কাঠামো, এটা দৌড় দিয়ে সরে যাবে। আপেক্ষিক বেগ কখন আসে? যখন একটা কাঠামো থেকে আরেকটা কাঠামো আমরা গতিশীল দেখি। আমি এই চ্যাপ্টারে টানতেছি না কেন? কারণ টানতে গেলে আপনার মাথার তার তুর ছিঁড়ে যাবে। এই চ্যাপ্টারে এমন অসাধারণ কিছু জিনিস আছে যে কনসেপ্টগুলো মাথায় থাকলে নাম্বার 2টা জিনিস হবে। 1, কোনো নাস্তিক থাকা পসিবল না। নাস্তিক হয় হচ্ছে ব্যাককলরা, মানে এখন পর্যন্ত দুনিয়ায় যত মানুষজন নাস্তিক হয়েছে সব বেকুব গাধা। যত বড় সায়েন্টিস্টই হোক, বিন্দুমাত্র রেসপেক্ট আমার তাদের প্রতি নাই, তারা গাধা। কারণ তারা মডার্ন ফিজিক্স যখন কেউ পড়তে আসে তার পক্ষে নাস্তিক থাকা সম্ভব না। কিভাবে সেটা আমি একটু পরে বুঝিয়ে দিতেছি। মডার্ন ফিজিক্সের যদি কনসেপ্ট বোঝে তার পক্ষে নাস্তিক থাকা বেসম্ভব ব্যাপার। হ্যাঁ, সে কোন রিলিজন নিবে সেটা তার ব্যাপার। আমার ধর্ম মত নিয়ে কোনো বিরোধ নাই, কিন্তু কেউ কোনো ধর্ম মানতেছে না, স্রষ্টাকে মানতেছে না, এর থেকে বেকুব দুনিয়ায় পয়দা হইতে পারে না। মানে আমার এদের জন্য আফসোস হয়, নাস্তিকদের জন্য সিনসিয়ারলি মন থেকে আমার আফসোস হয়, ঠিক আছে? হ্যাঁ, স্টিফেন হকিং একটা বোকা, বেকুব। সে জ্ঞানী সায়েন্সের দিক থেকে, কিন্তু আলটিমেটলি সে বেকুব। আমার কাছে নাস্তিক প্রত্যেকেই বেকুব। কেন সেটা একটু পরে আমি বুঝিয়ে বলতেছি। কমন সেন্স যদি না থাকে তাদেরকে বেকুব বলা হয়, তাই না? বেকুব আমরা কাদেরকে বলি? যার কমন সেন্স নাই। সো যাদের কমন সেন্স নাই তারা বেকুব। আমার এদের ব্যাপারে কোনো রেসপেক্ট নাই। সো আমার এইসব বলে লাভ নাই। আমি এইসব ব্যাপারটা হচ্ছে আমি যে কোনো ধর্ম মতের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু নাস্তিকদের প্রতি আমার বিন্দুমাত্র শ্রদ্ধা কখনোই আসে না, এই কারণে যে এদেরকে আমার বেকুব বলে মনে হয়। ওকে, দেখেন আমি 2টা জিনিস এখন বুঝায় বলবো, এটা আপনাদের অ্যাকচুয়ালি ফিজিক্সটুকু বোঝার জন্য জরুরি। ধর্মমত টর্মমত আমরা দূরে সরাই, ফিজিক্সটুকু বোঝার জন্য যেটুকু জরুরি সেটা আমি একটু বুঝায় বলি আপনাদেরকে। দেখেন টাইমের ইস্যুটা হচ্ছে কাঠামোর সঙ্গে ডিপেন্ডেন্ট। টাইমের ইস্যু কিসের সঙ্গে ডিপেন্ডেন্ট? কাঠামোর সঙ্গে ডিপেন্ডেন্ট। এখন আমি এক্সাম্পলটা ক্রিয়েট করি। আমি যখন গতিশীল হয়ে যাচ্ছি, খেয়াল করেন এই যে আপেক্ষিকতা আমাকে কি শেখাচ্ছে? আমি যদি গতিশীল হয়ে যাই তাহলে আমার কাছে যেটা অল্প সময় সেটা পৃথিবীতে কি হবে? অনেক বেশি সময় হবে। তাহলে আমি গতিশীল কাঠামোতে অনেক বেশি গতিতে যদি আমি যেতে থাকি সেক্ষেত্রে টাইমটা হয়ে যাবে কি? আমার কাঠামোতে কম সময়, কিন্তু অন্য একটা কাঠামোতে সেটা অনেক বেশি সময়। ওকে, তাহলে ইকুয়েশন অনুযায়ী যদি আমি আলোর বেগে যাই, ইকুয়েশন অনুযায়ী আমি যদি আলোর বেগে যেতে সক্ষম হই, মানে আমি যদি বস্তু থেকে শক্তিতে পরিণত হয়ে যেতে সক্ষম হই, সেক্ষেত্রে আমার একদিন পৃথিবীতে কত দিনের সমান হবে? অসীম। আমি যদি বস্তু থেকে শক্তিতে পরিণত হই, মানে আমি যদি আলোতে পরিণত হয়ে যেতে পারি, ইন দ্যাট কেস আমার কাছে একদিন পৃথিবীতে কত দিন? অসীম সংখ্যক দিন না? এইবার ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করেন, যে আমরা যারা রিলিজিয়নে বিশ্বাস করি, ধর্মে বিশ্বাস করি, স্রষ্টায় বিশ্বাস করি, তাদের কিন্তু বিশ্বাসের বেসটা কোথায়? পরকালের উপরে। যে ইহ জগৎ এটা একসময় শেষ হবে এবং এরপরে হিসাব নিকাশ আসবে, পরজগৎ আসবে। সো এক এক রিলিজনে জিনিসটাকে এক একভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। আমরা মুসলিমরা বেহেশত দোজকের কনসেপ্টে থাকি, হিন্দু যারা আছেন তারা স্বর্গ নরকের কনসেপ্টে থাকেন, তারপর হচ্ছে জুদাইজম বা অন্যান্য যে ধর্মমত সেখানেও কিন্তু হেল হেভেন এই কনসেপ্টগুলো আছে।
সো তার মানে কি একটা কিন্তু ডাইমেনশন বাউন্ডারি, যে পৃথিবীর মধ্যে যে টাইমটা, এই টাইমটাকে আমরা মাপতেছি একটা ডাইমেনশনে, এবং আমরা যখন আফটার লাইফে যাচ্ছি তখন কিন্তু টাইমটা অন্য ডাইমেনশনে মাপতেছি। সো হাউ ক্যান উই ইগনোর দ্যাট? কিভাবে আমরা এটাকে অগ্রাহ্য করি যে কোনো আফটার লাইফ নাই? সো নাস্তিকদের প্রথম প্রবলেমটা কোথায়? তারা আফটার লাইফে বিশ্বাসী না। সো যে আফটার লাইফে বিশ্বাসী না তাকে আমি কিভাবে স্বাভাবিক বোধ বুদ্ধি সম্পন্ন বলবো আফটার, মানে হচ্ছে রিয়েলাইজিং দিস, আপনার আপেক্ষিকতা থেকে যখন আমি বুঝতেছি যে আরে যদি আলোর বেগে চলে যাই, যদি আমি শক্তি হয়ে যাই, তখন আমার কাছে একদিন পৃথিবীর অসীম দিনের সমান। সো যারা আমরা প্রাণ, আত্মা, রুহের কনসেপ্টে বিশ্বাস করি, রুহু এটা কি? এটা কি ভর আছে? যদি ভর না থাকে, এটাকে আমি যদি শক্তির ফর্মে চিন্তা করি, একটা মানুষ যখন মারা যাচ্ছে তার আত্মা তো আমরা দেখতে পাচ্ছি না, আত্মাকে তো মাপতে পারতেছি না। তার মানে কি আমরা অ্যাজিউম যদি করে নেই যে রুহু বা আত্মাটা এইটা ট্যানজিবল বা স্পর্শযোগ্য কিছু না, এটা হচ্ছে একটা শক্তির ফর্ম। শক্তির বেগ কত? আলোর বেগ। রুহু যদি আলোর বেগে উঠে যায়, রুহু একদিনে যতক্ষণে ইল্লিন বা সিজ্জিনে যাচ্ছে ততদিনে আমার এখানে অসীম সংখ্যক, অসীম ইয়ার্স কেটে গেছে। সো খেয়াল করেন এরপরে কিভাবে আপনি নাস্তিক থাকেন। আই জাস্ট ডোন্ট গেট ইট। মানে এরপর কিভাবে আমি আপনি বলতে বুঝাচ্ছি যে যারা নাস্তিকতা নিয়ে আসে এখানে, এটা এক নাম্বার। সেকেন্ড আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই। সো আমি টাইম ডাইলেশন নিয়ে কথা বলতে বলতে এই কথাটাই আসলাম। দ্বিতীয় আরেকটা মজার জিনিস আমি বলবো আপনাদেরকে, এটা হচ্ছে ফ্রেম। কোন ফ্রেমে আমি আছি সেই ফ্রেমে আমি টাইমটা মাপি। সো আমি যদি পৃথিবীর ফ্রেমে থাকি, আমি টাইমটা মাপবো কোন ফ্রেমে? পৃথিবীর ফ্রেম থেকে। সো আমি এখন সময়টা মাপতেছি আমাদের ফ্রেমে। এক্সাম্পলটা একটু বুঝবেন। পৃথিবীর ফ্রেমে 24 ঘন্টা বিশাল সময়। আজকে দিনে সকালবেলা আমি ঘুম থেকে উঠছি, এখন পর্যন্ত আমি কাটাইছি মোটামুটি 14 ঘন্টা। 24 ঘন্টা যা বিশাল সময়। আমি আপনাদের সঙ্গে এই যে ক্লাসে আসছি, মাত্র কত মিনিট হয়েছে দেখি? 1 ঘন্টা 2 মিনিট হয়েছে। বেশি সময় কিন্তু 1 ঘন্টা 2 মিনিট না, তারপর অনেক সময়। এখন খেয়াল করেন 24 ঘন্টায় পৃথিবী একবার ঘুরে আসে। এখন আপনাকে যদি একটা রকেটে করে পৃথিবীর ফ্রেমের বাইরে নিয়ে যায়, ধরেন এটা পৃথিবী, আপনি বাইরে থেকে পৃথিবীটাকে ঘুরতে দেখতেছেন, রিয়েলাইজ করতেছেন, জিনিসটা বুঝবেন। ঘূর্ণন রিয়েলাইজ কখন করতে পারবেন? যদি জিনিসটা দ্রুত ঘুরে যায়। সো আপনাকে যদি পৃথিবীর ফ্রেমের বাইরে নেওয়া হয়, ধরেন সৌরজগতের বাইরে থেকে আপনি তাকায় দেখতেছেন, ওই যে দেখা যায় পৃথিবী ঘুরে গেল, তাহলে পৃথিবীর একটা ঘূর্ণনে আপনি দেখলেন যে একবার ঘুরে আসছে। হয়তোবা আপনার কাছে সময়টা 2 বা 3 মিনিট, পৃথিবীতে এই সময়টা কত? 24 ঘন্টা। এবার আপনাকে আরো ফ্রেমের বাইরে নেই, ধরেন আপনি সৌরজগতের বাইরে না, আপনি গ্যালাক্সির একদম কেন্দ্রবিন্দুতে চলে গেছেন। ওইখান থেকে মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা জায়গা থেকে উকি দিলেন, এই সৌরজগৎটা কোথায়? ওই যে সোলার সিস্টেম। এবার তাকালেন সূর্যের দিকে, যে সূর্য, চান্দু তুমি একবার ঘুরে আসো, দেখে তো তুমি একবার ঘুরে আসো কতক্ষণে? সো আপনার কাছে মনে হবে এই তো সূর্যটা ঘুরে আসলো একবার। সো সূর্য একবার ঘুরে আসতে সময় লাগে কত বছর? 20 কোটি বছর। আপনি ওই ফ্রেম থেকে মাপতেছেন এটা কত? 3 মিনিট বা 4 মিনিট। এই যে সূর্যটা, ওই যে দেখতেছি, তাকাইছিলাম, আচ্ছা ঘুরতেছিল, ঘুরে গেছে, একটা ঘূর্ণন সম্পন্ন হয়েছে। 20 কোটি বছর আপনার কাছে তখন 3 মিনিট বা 4 মিনিট বলে মনে হবে। সো টাইমটা আমরা মাপবো ফ্রেম থেকে। এখন তাহলে আপনাদেরকে একটা ছোট্ট কোশ্চেন করি আমি, যাদের মধ্যে বিন্দু মাত্র কখনো সৃষ্টিকর্তা বা স্রষ্টার অস্তিত্ব নিয়ে কোশ্চেন আসে, তাদেরকে আমি জাস্ট 2টা কোশ্চেন করে রাখবো। 2টা কোশ্চেন, এই 2টা কোশ্চেন মাথায় রাখবেন, ইনশাল্লাহ কখনো আর যাই হন নাস্তিক হতে পারবেন না। কোশ্চেন নাম্বার 1, স্রষ্টার কাছে কেন টাইমের কোনো অস্তিত্ব নেই? কারণ স্রষ্টার কাছে কোনো ফ্রেম বলে কিছু নাই, উনি গোটা ফ্রেমটাকে একত্রে দেখতেছেন। আমি জাস্ট বললাম যে মিল্কি ওয়ের বাইরে যদি আপনি চলে যান, আপনার কাছে তখন এই 20 কোটি বছরকে অল্প একটু সময় বলে মনে হবে। তাহলে যিনি স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের আল্লাহ তাআলা মহান রাব্বুল আলামিন, তিনি এই পুরো ফ্রেমটাকে একত্রে দেখতেছেন না? তাহলে পুরো ফ্রেমটাকে একত্রে যিনি দেখতে পারতেছেন, পুরো ফ্রেমটা যিনি একত্রে রিয়েলাইজ করতে পারতেছেন, তার কাছে টাইম বলে কিছু নাই। সুতরাং তার কাছে কোনো অতীত নাই, বর্তমানও নাই, ভবিষ্যৎ নাই। টাইমটা আমরা যারা এই ফ্রেমের মধ্যে আছি তাদের জন্য একটা প্রপার্টি বা বৈশিষ্ট্য। এখন ফ্রেমের যে পার্টে আমরা থাকব, সেই পার্টেই আমাদের অ্যাকচুয়ালি টাইমটা মাপা হবে। যদি আমি ফ্রেমে পৃথিবীর পার্টে থাকি, পৃথিবীর পার্ট থেকে আমরা টাইম মাপবো। আর ফ্রেমে আমরা যদি সূর্যের বাইরে, সৌরজগতের বাইরে কোথাও থাকি, সেই পার্ট থেকে আমরা মাপবো জিনিসটা।
ক্লিয়ার? এখন আসেন এইবার লাস্ট আরেকটা জিনিস বলে দিই। ডাইমেনশন আছে কয়টা? আমাদের ভিজিবল ডাইমেনশন 3টা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, কিন্তু আমরা 4টা ডাইমেনশন নিয়ে কাজ করতেছি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সঙ্গে সময়। টাইম ডাইমেনশনে যদি জাস্ট একটু এদিক ওদিক হয় তাহলেই কিন্তু জিনিসটা আর ভিজিবল থাকে না, দেখা যাবে না। বুঝাই বলি, এই যে চেয়ারটায় আমি বসে আজকে ক্লাস নিচ্ছি, 2 রাত আগে সেম চেয়ারে আমি কিন্তু বসেছিলাম, পজিশন সেম, কিন্তু দুইটা ঘটনা কি একটা আরেকটার সঙ্গে ওভারল্যাপ করতেছে, কনফ্লিক্ট করতেছে? করতেছে না। কেন? কারণ টাইম ডাইমেনশনে ডিফারেন্ট। সো যদি দুইটা ভিন্ন ভিন্ন জগৎ পাশাপাশিও রাখা হয়, ধরেন এইটা একটা জগৎ, এইটা আরেকটা জগৎ, তারা একই এক্স ওয়াই জেড ফ্রেমে আছে কিন্তু টাইম ডাইমেনশনে ডিফারেন্ট, তাহলে কোনোদিন তারা কলাইড করবে না। কারণ কি? সময়ের সাপেক্ষে তারা ডিফারেন্ট হয়ে গেছে। সো আমরা 4 ডাইমেনশনাল একটা বিং, 4 ডাইমেনশনাল একটা প্রাণী যদি হয়ে 5th 6th 7th বিজ্ঞানের এখন পর্যন্ত বোধহয় 12টা ডাইমেনশনকে প্রুফ করতে পারছেন। ক্যান ইউ রিয়েলাইজ ইট? আমরা কি সেটা রিয়েলাইজ করতে পারবো 12 ডাইমেনশনে কি আছে? 12 ডাইমেনশনে যাওয়ার দরকার নাই, আমি তো 4 ডাইমেনশনে প্যারালাল ইউনিভার্স থাকলে সেটাকে রিয়েলাইজ করতে পারতেছি না আমরা। কারণ কি? টাইমে যে আগে বা পিছায় আছে ওকে আমরা কোনোদিন দেখবো না। আবার বুঝাই বলতেছি, আমি কিন্তু এখানেই বসে আছি, 2 রাত আগেও আমি এখানেই বসেছিলাম, আমি কি 2 রাত আগের আমার ইনস্ট্যান্সকে দেখতেছি? দেখতেছি না। 2 রাত আগে আমার যে ইনস্ট্যান্সটা এখানে বসেছিল সে কি আমাকে দেখছে? দেখে নাই। সো সময়ের সাপেক্ষে যদি ভিন্ন হয়ে যায়, একই প্লেসে থাকার পরেও দুইটা জিনিস কলাইড করবে না। এবং এটা সবচেয়ে সুন্দর এক্সাম্পল আমি দেই আপনাদেরকে। এক্সাম্পলটা দিব আমি হচ্ছে ফোন টোন হাতের ধারে কাছে না, আমি আপনাদেরকে এক্সাম্পলটা বুঝাই বলে আপনারা বুঝবেন। এই যে আপনারা যখন ভিডিওগুলো দেখেন, ভিডিওতে কি অনেকগুলো ফ্রেম দেখেন না? একই স্পেসে অনেকগুলো ফ্রেম শুধু টাইমে পরপর আসতেছে। জিনিসটা বুঝেন, একটা ভিডিও মানে কি অনেকগুলো ইমেজ তাড়াতাড়ি যাচ্ছে। সো দুইটা ইমেজ কি কলাইড করতেছে? করতেছে না, কারণ টাইম ডাইমেনশনে তারা ডিফারেন্ট। তারা সেম স্পেস নিচ্ছে বাট ইন ডিফারেন্ট টাইমস, এই কারণে দুইটা কখনোই কলিশনে আসতেছে না। সো তাহলে আমাদের সৃষ্টি জগতের মধ্যে আমাদের রিয়েলাইজেশনের বাইরে প্রচুর জিনিসপত্র আছে, থাকবে, যেটা আমরা শুধুমাত্র টাইম ডাইমেনশনের কারণেই যেটাকে আমরা কোনোদিন রিয়েলাইজ হয়তো বা করতে পারবো না। সো একটা জিনিস দেখতেছি না মানে এই না সেই জিনিসটার অস্তিত্ব নাই। ক্লিয়ার? ওকে, লাস্ট একটা কোশ্চেন একজন করছেন। আচ্ছা, কেউ একজন ওই যে সোলের ভর মাপানে একটা কোশ্চেন করছেন যে 50 গ্রাম সোলের ভর মাপাইছে। ভাইয়া, ভর শক্তি সম্পর্ক পড়াইছি আমি আপনাদেরকে। সো শক্তি হইলে যে তার ভর থাকবে না এরকম কিন্তু আমি বলি নাই। আমি বলছি শক্তির বেগ আলোর বেগের সমান, কিন্তু শক্তির কি ভর আছে কি নাই? আপেক্ষিকতা অনুযায়ী শক্তিরও ভর আছে। কারণ কি? ভর শক্তি রূপান্তরযোগ্য। সো ভর থেকেই শক্তি হবে, শক্তি থেকেও আবার ম্যাটার অ্যান্টিম্যাটার একত্রে হলে যেমন হচ্ছে শক্তিতে পরিণত হইতে পারে, আবার শক্তিকে হয়তোবা ভরে ট্রান্সফারও রিট্রান্সফারও করা যেতে পারে। সো আই ডোন্ট নো অ্যাবাউট ডিটেলস, বাট এইখানে এটা একেবারে আমি বলছি না যে ভাইয়া যখন শক্তি হয়ে গেছে তখন ভরের অস্তিত্ব নাই। ভর শক্তি রূপান্তরিত হইতেই পারে। ওকে, যাই হোক, অনেক তত্ত্ব কথা আলোচনা করে ফেললাম। জিনিসগুলো রিলিভেন্ট প্রাসঙ্গিক বলে আসে, এবং কেন আসে সেটা আমি একটু বুঝিয়ে বলি। মানে আমি এতক্ষণ ধরে এই কথাগুলো বলার পিছনে একটা যৌক্তিক কারণ আছে। যৌক্তিক কারণটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখি। যৌক্তিক কারণটা হচ্ছে স্পেশালি এই চ্যাপ্টারটা পড়ানোর সময় আমি নিজে যখন পড়ছি, অনেক টিচার বা অনেকের যে ভিউ পয়েন্টগুলো সেইগুলো শুনে আমার ভালো লাগেনি। আমার এই চ্যাপ্টারটার পিছনে একটা বিশেষ আগ্রহ কাজ করতো সবসময়। আমি যখন এই আপেক্ষিকতা পড়তাম বা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যখন পড়তে গেছি, তখন আমার কাছে মনে হয়েছে আমাদের চিন্তা ভাবনাগুলা আসলে আমরা কোন ওয়েতে করতেছি। একটা জিনিস খেয়াল করেন, যত গ্রেট বিজ্ঞানী আছেন, স্টিফেন হকিং বলেন, আইনস্টাইন বলেন, তারা নলেজটুকু নিয়ে কিন্তু আমাদেরকে সেটা নলেজটা শেয়ার দিয়ে গেছেন। তারা পার্সোনালি কোন মতাদর্শের বিশ্বাসী ছিলেন সেটা কিন্তু আমাদের উপরে ইম্পোজ করেন নাই। আইনস্টাইন কোথাও বলেন নাই স্রষ্টা নাই, যে আমার এই ক্যালকুলেশন দিয়ে বোঝা যায় স্রষ্টা নাই। স্টিফেন হকিংও উনি কিন্তু কোথাও বলেন নাই যে সুতরাং এই সকল ক্যালকুলেশন অনুযায়ী স্রষ্টা নাই। ওইটা ওনাদের নলেজের বাইরের অংশ, ওইটা ওনাদের গবেষণাপত্রের বাইরের অংশ। পার্সোনালি একটা মানুষ কি করতেছে সেটা তার পার্সোনাল লাইফ, আমরা সেটাকে না টানি। আমরা সবসময় দেখব উনি যে নলেজটুকু আমাদের দিয়ে গেছেন সেই নলেজটুকুকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, কারণ নলেজটা, জ্ঞানটা কখনো খারাপ না।
খারাপ হচ্ছে জ্ঞানের প্রয়োগটা। আপনি যদি নলেজটুকু ভালোভাবে অ্যাপ্লাই করেন, দ্যাট ইজ এ গুড নলেজ, কিন্তু নলেজটাকে যদি খারাপভাবে অ্যাপ্লাই করেন, দ্যাট ইজ এ ব্যাড নলেজ। ফর এক্সাম্পল, আইনস্টাইনের যে থিওরিগুলো আছে, এই থিওরিগুলো দিয়ে যদি আমরা মানে হচ্ছে খারাপ কিছু বানাই, সেক্ষেত্রে আমরা খারাপ, আইনস্টাইন খারাপ না। স্টিফেন হকিং যে থিওরিগুলো দিয়ে গেছেন, সেই থিওরিগুলো দিয়ে আমরা যদি রং কোনো ইন্টারপ্রিটেশন বানাই, সেটা আমাদের দোষ, সেটা স্টিফেন হকিং এর দোষ না। এখন আমি শুরুতেই কেন বেকুব বলছি তাদেরকে, বেকুব বলছি এটা আমার পার্সোনাল, মানে হচ্ছে সবসময় নাস্তিকদেরকে আমার কাছে বেকুব লাগে এই কারণে। একটা ছোট্ট জিনিস আজকে আমি বুঝায় বলি, আপনারা এটা সারা জীবন মনে রাখবেন। আস্তিক নাস্তিক হওয়ার প্রশ্নে আমার জাস্ট এই কোশ্চেনটা থাকে, আপনার যেহেতু বিজ্ঞানের স্টুডেন্ট, একটা কয়েন টস করলে হেডও উঠতে পারে, টেইলও উঠতে পারে। আপনি কি বলতে পারেন হেড উঠবে না টেইল উঠবে? আপনি তো নিশ্চিত না। সো সকল বিজ্ঞানী প্রবাবিলিটি জানে। তাহলে যদি সব বিজ্ঞানী প্রবাবিলিটি জানে যে হেড উঠতে পারে, টেইল উঠতে পারে, তার মানে কি আমি নাউজুবিল্লাহ পড়ে নিচ্ছি আগেই, স্রষ্টা থাকতেও পারেন নাও থাকতে পারেন। বিজ্ঞানী যারা নাস্তিক তাদের অনুযায়ী বলি, স্রষ্টা হয় আছেন অথবা নাই। আমি তাদের পার্সপেক্টিভে বলতেছি, আমার পার্সপেক্টিভে না। আমার কাছে স্রষ্টা অলওয়েজ আছেন, ইনশাল্লাহ, হয় আছে না হলে নাই, এটা তাদের পার্সপেক্টিভ। এখন দেখেন, নাই যে উনি, এটা তো প্রুভ করতে পারতেছে না, তাহলে থাকলেও তো থাকতে পারে উনাদের ভিউ পয়েন্ট থেকে, স্রষ্টা তো থাকতেও পারেন, তাই না? যদি থাকেন তাহলে কি হবে ওনাদের? তার মানে ওনারা 50% এই চান্স নিয়ে যাচ্ছেন যে আমার পরকালে কপালে দুঃখ আছে। এখন যদি আপনি 50% বুঝেন, হাফ প্রবাবিলিটি নিয়ে আপনি লাইফটা কাটান যে যদি থাকে তাহলে তো ধরা খাবো, এবং সেটার জন্য যদি আপনি প্রিপেয়ার্ড না হন, আমি আপনাকে বেকুব বলবো না, আপনাকে আমি বুদ্ধিমান বলবো। বুদ্ধিমান আমি কাকে বলবো? যে এইভাবে চিন্তা করবে যে আচ্ছা অর্ধেক তো প্রবাবিলিটি আছে থাকার, তাহলে আমি যা যা করার করে যাই, যদি না থাকে তাহলে তো কোনো ঝামেলা নেই, কিন্তু যদি থাকে তাহলে যাতে আমি ধরা না খাই। এটা কি আমরা বুদ্ধিমান বলবো না? কিন্তু যে আচ্ছা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু না থাকতে পারে ধরে নিয়ে আমি কাজ করে গেলাম, এখন যদি থাকে তাহলে তার কি অবস্থা হবে? সে কোনোভাবে বুদ্ধিমান হইতে পারে? সো আশা করি বুঝছেন যে কেন আমি যারা নাস্তিক তাদের প্রতি রেসপেক্ট রাখতে পারি না, কারণ তারা প্রবাবিলিটি নিজেরা বলতেছে কিন্তু নিজেরা মেনটেন করতেছে না। এনিওয়ে, যাই হোক, সো পড়ালেখায় ফিরি। আমরা তাহলে কাল দীর্ঘায়ন দৈর্ঘ্য সংকোচন দুইটাকে মিক্স আপ করছি। আমি এখনো আপনাদেরকে ভর শক্তি সম্পর্ক দিয়ে কোনো ম্যাথ করাই নাই। সো ভর শক্তি সম্পর্ক দিয়ে আমরা ইনশাল্লাহ ম্যাথ করবো আগামী ক্লাসে। আমি আগামী ক্লাসে কি কি পড়বো সেটা বলি। ই সমান এমসি স্কোয়ার, এইটার অ্যাকচুয়ালি ডিটেলস অ্যাপ্লিকেশন লেভেলটা আমি দেখানোর চেষ্টা করব যে ভর শক্তি সমীকরণটা কিভাবে কাজ করে, এটাকে কিভাবে অ্যাপ্লাই করা যায়। এবং আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে আপনাদের এই যে ভরের আপেক্ষিকতার রিয়েলাইজেশনটা রিয়েল লাইফে কিভাবে আসে, এই দুইটা। সো আজকে শেষ করি, 11:30 বেজে গেছে, তো অনেক রাত হয়ে গেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আরেকটা জিনিস, যে আমার কোনো কথায় যদি কেউ অফেন্ডেড হয়ে থাকেন, ডিরেক্টলি আমাকে বলবেন যে আপনার এই কথাটা অফেন্ডেড হয়েছি। যদিও আমি একটা জায়গায় সবসময় বলবই যে আস্তিক নাস্তিকের প্রশ্নে আপনি অফেন্ডেড হলে আমার কিছু করার নাই, কারণ হচ্ছে যে নাস্তিক সে বেকুব। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।